স্বাগত একাত্তরের খেলাযোগের সাথে আছে আমি কোহিনুর কণা। আবারও সেই টেস্টের ক্যাপ্টেন্সিতে ফিরলেন শান্ত। কেমন হলো সিদ্ধান্ত সে নিয়ে আলোচনা করতে স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। সেকান্দার আলী, শুভ সকাল। শান্ত যে লজিক দেখিয়ে সরে গিয়েছিলেন যে 3 ফরম্যাটের 3 ক্যাপ্টেন, সেখানেই তো আমরা আবার চলে গেলাম। ঘুরিয়ে পিছিয়ে একই জায়গায় রয়েছি। আপনার যে কাজটা সোজা করা যায় সেটা আপনার ঘুরিয়ে করলেন। আপনি ওটা বিদ্রোহ করেছিলেন ওই সময়, এখন আবার বিদ্রোহ ভেঙে আপনি এসেছেন। বিদ্রোহ করা কিন্তু বোর্ডের সঙ্গে আপনি পারেন না, বিকজ অফ আপনার যখন 3 ফরম্যাটে 3 জন অধিনায়ক দিল, বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, সেটাকে আপনাকে রেসপেক্ট করতে হবে। যদি আপনি রেসপেক্ট না করেন তাহলে ক্রিকেট ছাড়তে হবে। তখন যে সিচুয়েশনটা আসলে হয়েছিল তখন তো শান্তর প্রতি আসলে অসম্মান দেখানো হয়েছিল। কারেক্ট। সেটার আসলে প্রত্যুত্তরেই তো তিনি আসলে ছেড়েছেন। কিন্তু সেই প্রক্রিয়াটা কিন্তু লজিক ছিল না এবং সেটা ভালো ছিল না, শোভন ছিল না, সেটা দৃষ্টিকটু ছিল। আপনার নর্মালি যখন একজন চুক্তিভুক্ত ক্রিকেটার হবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, এবং সেই চুক্তির ভেতরে থেকে রুলস অ্যান্ড রেগুলেশন আপনাকে মানতে হবে। আপনি যখন একটা অফিসে চাকরি করবেন, সেই অফিসের নিয়মকানুন আপনাকে অবশ্যই মানতে হবে। একই রকম ক্রিকেটার কিংবা অধিনায়ক প্রত্যেকের ক্ষেত্রে তাই। শান্ত যেটা করেছিলেন সেটা হলো ইমোশন দিয়ে ওখানে সিদ্ধান্ত নিয়েছিলেন, যে কারণে ওই সময় অপমানিত হয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট যারা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা অপমানিত হয়েছেন, অর্থাৎ তাদেরকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। যদিও এই সময় তাকে আবার ক্যাপ্টেন্সি ফেরানোর জন্য বা ক্যাপ্টেন্সিতে দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডই ব্যস্ত ছিল। এর কারণ হলো যারা ক্যাপ্টেন রয়েছেন তারা কেউ ধারাবাহিক নয় এই ফরম্যাটে। বিশেষ করে যদি বাংলাদেশ কিন্তু তাকে ফেরাতো না বিসিবি, যদি না আপনার কি বলে মমিনুল হক রিফিউজ করতেন যে ক্যাপ্টেন্সিটা। মমিনুল হক এই সময় কেন ক্যাপ্টেন্সি নিলেন না সেটাও একটা কারণ রয়েছে, কারণ এই সময় সবাই ক্যাপ্টেন হতে চায়। এই পরিস্থিতিতে দেখবেন তাইজুল ইসলামও বলে আমি ক্যাপ্টেন হতে চাই, আবার মিরাজ বলে আমি নিতে প্রস্তুত, এদিকে লিটন অপেক্ষায় ছিলেন। প্রত্যেকেই যখন থাকেন অপেক্ষায়, সেই ক্ষেত্রে যেটা হয় প্রবলেমটা, সবাই ক্যাপ্টেন হতে চাইলে যে নতুন ক্যাপ্টেন হবেন কিংবা কেউ ফিরে আসবেন তাকে সহযোগিতার আর না করার একটা প্রবণতা তৈরি হতে পারে। এই ভয় থেকে আসলে হয়তো আমার ধারণা এবং আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো মমিনুল এই জায়গায় এই সময় রাজি হননি। লিটনকে আবার দেওয়ার সুযোগ ছিল, সেটাও দেয়নি, কারণ তিনি ধারাবাহিক নন। আর শান্তকে যেটা শুধু কি ধারাবাহিক নয় নাকি রিসেন্টলি আসলে তিনি শামীম ইস্যুতে আসলে যেভাবে কথা বলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, যে ক্যাপ্টেন্সির জায়গা থেকে এভাবে আসলে বলা যায় কিনা সেই বিবেচনায়, মানে কি এরকম অনেক ক্যাপ্টেনই বলেন এবং প্রকাশ্যে সমালোচনা করা। এরকম ওয়েস্টার্ন ক্রিকেটগুলিতে আমরা যদি দেখি, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া কিংবা অন্য অনেক দেশেই, ভারত, আমরা সব জায়গায় দেখি যে এরকম ওপেন সমালোচনা অনেক সময় হয় এবং করেন। এটার একটা ভালো দিকও রয়েছে, যে আপনি যদি আপনার দায়িত্ব পালন না করেন তাহলে এটা প্রকাশ্যে আসবে এবং ক্রিটিসিজম হবে। সেই জায়গাতে সেটা একটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে লিটন কুমার দাস কিন্তু একদম ধারাবাহিক নয় সব জায়গায়। টেস্টে যদি একটা ফরম্যাটে একেবারেই ধারাবাহিক হতেন তাহলে কিন্তু তার জন্য সেটা সিল থাকতো। তিনি কিন্তু আসলে সবসময় ধারাবাহিক নন, অন অ্যান্ড অফের মধ্যে দিয়ে যান। তার মতো একজন ক্রিকেটার কেন যান সেটা আমি জানি না। তবে যেটা শান্তর কথা আমরা রয়েছি, শান্ত এই জায়গাতে ওর পরেও শান্তকে এখানে রাখার একটাই কারণ হচ্ছে যে অন্যরা আপনার ফর্মে নেই বা কিংবা ধারাবাহিক নন। যেটা হচ্ছে ওয়ানডে অধিনায়ক, সেই ওয়ানডে অধিনায়কত্ব নিয়েও কিন্তু সমালোচনা হচ্ছে। এই সমালোচনা হওয়ার কারণেই আপনার টেস্ট ক্যাপ্টেন হিসেবে তাকে বেছে নেওয়ার সাহস বা সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিতে পারেনি। যখন তিনি যদি এখানে খুব ভালো করতেন ক্যাপ্টেন্সি, তাহলে তার ম্যাচুরিটিটা যদি প্রকাশ পেত, তাহলে কোনো চিন্তা ছাড়াই আপনার শান্তকে মিরাজকে বেছে নেওয়া হতো। তো শান্তকে প্রথম চয়েস ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, মমিনুল বা আদার্স ছিল। কিন্তু যখন দেখলেন যে তারা আসলে নেবে না কেউ, আর একজন হলো ক্যাপাবেল লিড জায়গায়, মানে তার সক্ষমতার জায়গা বা তাদের যে প্রেজেন্ট সিচুয়েশন, সেইগুলো সব জায়গায় তারা কোয়ালিফাই করছেন না, শান্তকে এই জন্য আবার ফিরিয়ে আনার চেষ্টা। এবং আমরা যে প্রতিবেদন দেখলাম, সেই প্রতিবেদনে যেটা বলা হলো ফারুক আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ফারুক আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যে কারণে তিনি অনেক লম্বা সময় একটা সেশন করেছেন। সেশন করে শান্তকে রাজি করেছেন। শান্ত তো আবেগের বশেই ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন, সেই আবেগটা যখন আসলে নিয়ন্ত্রণ করা গিয়েছে তখন আসলে তিনি রাজি হয়ে গেছেন। কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশ যদি আমরা দেখি 3 ফরম্যাটেই যে কোনো ফরম্যাটে আসলে সেভাবে স্বাচ্ছন্দ্য নেই। টি-20-তে আছে, সেটা আসলে জোর দিয়ে বলার সুযোগ নেই। এমন একটা অবস্থায় 3 ক্যাপ্টেন ড্রেসিং রুমে,
এই বিষয়টা কিভাবে দেখেন? দেখুন, 3 ক্যাপ্টেন এই থিওরি যারা চালু করেছিলেন তারা কিন্তু ব্যাকফুটে চলে গিয়েছেন। তারা কিন্তু আবার পুরনো থিওরিতে চলে গিয়েছেন যে যদি পারা যায়, সম্ভব হয়, তাহলে এক ক্যাপ্টেন দিয়ে 3টা ফরম্যাট চালানো, আর যদি না সম্ভব হয় সেক্ষেত্রে সাদা বল লাল বল আলাদা করা যেতে টি20 কে পারে, আলাদা করে দেওয়া, আর টেস্ট আর ওয়ানডে কে আলাদা করে দেওয়া। টেস্ট এবং ওয়ানডে কাছাকাছি ক্রিকেট অনেকটা, যদিও সাদা টি20 আর ওয়ানডের মধ্যে অনেক পার্থক্য, কিন্তু 50 ওভার গেম যখন খেলেন তখন কিন্তু আপনার একটা লং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ফোকাসের জায়গায়। ক্রিকেটাররা 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন থাকলে স্বচ্ছন্দ বোধ করেন না, কারণ হচ্ছে যে প্রত্যেক ক্যাপ্টেনকে আলাদা করে তাদেরকে বুঝতে হয়, যে কারণে তাদের মেন্টাল একটা স্ট্রেস থাকে, প্রেশার থাকে, এবং তারা পারফরমেন্স ভালো করতে পারেন না। তো এই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এই উত্তরণের জায়গায় না আসে, অন্তত ওয়ানডে এবং টেস্টে একজন ক্যাপ্টেন রাখবেন, এবং টি20 যেহেতু একেবারেই মানে ঝড় ঝান্টার খেলা, আমরা বলবো যে কুইক খেলা, সেই কুইক খেলাকে তারা খুব সুন্দরভাবে চালানোর জন্য কাউকে দায়িত্ব দিবেন। লিটন রয়েছেন, লিটন যদি এই ম্যাচ শেষ হওয়ার পর অন্য কেউ আসবেন, বাট ওয়ানডে এবং টেস্টে একজন ক্যাপ্টেন রাখলে খুব ভালো হয়, অথবা 3 ফরম্যাটে রাখলে, যেহেতু শান্ত 3 ফরম্যাটে ওই সময় থাকতে চাননি, টি20টা নিজেই ছেড়ে দিয়েছিলেন, তিনি ভালো করতে পারছিলেন না ওই ফরম্যাটে, সেই কারণে ঠিক আছে লিটন ঠিক আছে, কিংবা অন্য কাউকে দিলেও ঠিক ছিল, কিন্তু আপনার ওয়ানডে ক্যাপ্টেন্সি তার কাছ থেকে নিয়ে মিরাজকে দেওয়ার ওই সময় প্রয়োজন ছিল না, যেটা বিতর্ক সৃষ্টি করেছে, বাংলাদেশ দলকে এলোমেলো করেছে, এবং আজকে এই পারফরমেন্স খুব বাজে হচ্ছে। এই বাজে হওয়া, বাংলাদেশ দল এলোমেলো হয়ে গিয়েছে। সবচেয়ে বড় যে জিনিসটা, বাংলাদেশের ক্রিকেটাররা, বাংলাদেশের যে মেন্টাল স্ট্রেংথ রয়েছে সেই স্ট্রেংথটা কিন্তু খুব কম, যে কারণে আপনি দেখবেন টানা ক্রিকেট খেলতে পারে না। আমরা এক সময় দেখেছি বিদেশে অ্যাওয়ে সিরিজ যখন খেলতে যেত, সেই সময় বিদেশের শেষ দিকে এসে সেই ম্যাচগুলোতে তারা কম্পিট করতে পারতো না, বিকজ অফ হোম সিকনেস ছিল, এবং তারা তাড়াতাড়ি ঘরে ফিরবে এই একটা তাড়না ছিল। এই সব জায়গায় আমরা দেখলাম যে টানা যখন ক্রিকেট খেলে, 2-3টা সিরিজ যখন খেলে, তারপরের দিকে এসে একটা সময় এসে তারা নিজেদেরকে কম্পিট লেভেলে রাখতে পারে না, এবং তারা কিন্তু ফেল করে। সেই জিনিসটা এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা দেখতে পেলাম পারফরমেন্সে। তো এই ক্ষেত্রে যেটা হয়, আপনার যদি সেকেন্ড টিম থাকে, বাংলাদেশ যদি খুব স্মার্টলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিসিশনগুলি নিতে পারতো, তাহলে অলওয়েজ একটা সেকেন্ড টিম দাঁড় করাবে, যে টিমটা এখানে অন্তত 4-5 জন ক্রিকেটার চেঞ্জ হবেন, এবং তারা খেলে নিজেদেরকেও প্রমাণ করবেন, এবং ব্যাক আপ হিসেবে তারা থাকবেন সবসময়, যে কোনো সময় সিচুয়েশনকে ক্যাপচার করতে পারবেন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। দুটো টিম যখন আপনার হাতে থাকবে, তখন বাংলাদেশের ক্রিকেট অটোন্নতি করবে। যখন আপনার 15 জন ক্রিকেটারই জানে যে আমরা ছাড়া বিকল্প নেই, তখন তারা কিন্তু ওই যা খেলবেন, তারা মনে করবেন যে আমরা যা খেলবো তাই হবে, এবং আমরা টিকে থাকবো, আমাদেরকে ছাড়া কাদেরকে খেলাবেন। রাইট, ঘুরে ফিরিয়ে তো আসলে তাদেরকেই খেলাতে হয়, সেটা আমরা দেখেছি। বাংলাদেশ 25 বছর ধরে টেস্ট খেলছে, এখনো পর্যন্ত 25টা ম্যাচ জিততে পারেনি, কিন্তু আমরা সব থেকে বেশি যদি দেখি যে ড্রামা, সেটাই অধিনায়কত্ব নিয়ে। এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অদূরদর্শিতা। আপনি যদি একজন ভাইস ক্যাপ্টেন রাখেন, নিয়মিত ভাইস ক্যাপ্টেন, যিনি হলো পৃথিবীর সব দেশেই যেটা করা হয়, ভাইস ক্যাপ্টেনকেই পরবর্তীতে ক্যাপ্টেন করা হয়। আমাদের দেশে এই কালচারটা কেন তৈরি হচ্ছে না? এই কালচারটা তৈরি হচ্ছে না হলো আমাদের কর্মকর্তাদের সদিচ্ছার অভাব। যারা বিসিবি পরিচালক রয়েছেন বা বোর্ড পরিচালনা করেন, তাদের একটা সদিচ্ছার অভাব হয়তো রয়েছে। যদি তারা এই জায়গায় আন্তরিকতা দেখান এবং দূরদৃষ্টিতা সম্পন্ন হন, তাহলে কিন্তু একজন ক্যাপ্টেনের সঙ্গে একজন ভাইস ক্যাপ্টেনকেও পরিণত করা যায় বা তৈরি করা যায়। আপনি মিরাজকে টেস্ট যখন দিলেন, শান্তর ভাইস ক্যাপ্টেন ডেপুটি হিসেবে নিয়োগ দিলেন, সেই মিরাজ কিন্তু আস্তে আস্তে পরিণত হচ্ছিল। তাকে যদি 1-2 বছর আপনার এইরকম ভাইস ক্যাপ্টেন রাখা যেত, শান্তর অবর্তমানে তিনি ক্যাপ্টেন্সি করতেন, তাহলে তিনি কিন্তু পরিণত ক্যাপ্টেন হতেন, যেটা বাংলাদেশের জন্য সুফল বয়ে আনত। পরবর্তীতে তিনি ক্যাপ্টেন হিসেবে লম্বা সময় সফর করতে পারতেন, কিন্তু সেটা তাকে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে উল্টোভাবে। যার ফলে যে ডেপুটি থাকে তাকে দেখা যায় সেই সিরিজেই দেখা যায় না, যে যিনি ডেপুটি তিনি স্কোয়াডই নেই, এরকম দেখতে পাই। রং কল থাকে, রং কল আমাদের বাছাই করার ক্ষেত্রেও রং কল থাকে। আমরা সম্প্রতি এশিয়া কাপেই দেখেছি যে লিটনের অনুপস্থিতিতে হঠাৎ করে জাকের আলী অনেক ক্যাপ্টেন হয়ে গিয়েছে। মানে এইসব ব্যাপারগুলো চলতেই থাকে, সেজন্যই হয়তো আমরা আলটিমেটলি আসলে রেজাল্ট পাই না। তারপরেও দেখা যাক, শান্ত যেহেতু রাজি হয়েছেন, তার পারফরমেন্স দিয়ে সবকিছু দিয়ে যদি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ একটা ভালো অবস্থানে আসতে পারে, সেটা নিশ্চয়ই আমাদের জন্য ভালো হবে। আমরা একটু আজকে নারীদের ওয়ার্ল্ড কাপ ফাইনাল আছে, মানে নিঃসন্দেহে একজন নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ফাইনালি, অস্ট্রেলিয়া ইংল্যান্ড থেকে বেরিয়ে এসে। এবং এখনো পর্যন্ত আমরা প্রত্যেকেই বোধহয় ভারত এবং অস্ট্রেলিয়ার যে সেমিফাইনাল ম্যাচটা, সেটা থেকে বের হয়ে আসতে পারিনি, যে এত দুর্দান্ত একটা ম্যাচ। আপনি
কাভার করতেও গিয়েছেন, মানে ছেলেদের ওয়ার্ল্ড কাপও কাভার করেছেন, নারীদেরটাও কাভার করেছেন, কিন্তু এখন কি মনে হয় না যে নারীদের যে ওয়ার্ল্ড কাপের ইন্টেন্সিটি সেটা কোনো অংশে আসলে ছেলেদের চেয়ে কম নয়? বিষয়টা ওইরকমই। আপনি যদি চিন্তা করেন, যদি খেলার দিক থেকে কম্পিটিশনটা হয় কি, নারী ক্রিকেট বা ছেলেদের ক্রিকেট, ক্রিকেট তো ক্রিকেটই, কিন্তু একটা বিষয় হচ্ছে যে একটা সক্ষমতার ব্যাপার থাকে। ওদের ক্রিকেটে ওরা 300 করে বা 350 করে, ওই কম্পিটিশনটা করে। যাদের সঙ্গে এখন ছেলেদের সঙ্গে তো আর কম্পিটিশন মেয়েরা করবে না, কারণ এখানে একটা প্রাকৃতিক ভাবেই বায়োলজিক্যালি একটা তারপর আমরা পার্থক্য যদি রয়েছে। গ্যালারির দিকে তাকাই, আমরা যদি সাপোর্টারদের দেখি বা প্রতিযোগীদেরকে দেখি, তারা যেভাবে আসলে ম্যাচটাকে নিয়েছে, সবকিছু মিলে কখনোই মনে হয় না যে নারী ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দর্শকরা হয়তো মুখ ফিরিয়ে নিচ্ছে, সেগুলো না, না, দেখছে না, না, ওটা ওরকম হওয়ারই কিছু কথা না, না। একদম হাউসফুল থাকে ম্যাচের যে উত্তেজনা প্রত্যেকটা মুহূর্তে, সবকিছুই তো আমরা ফিল করছি। ডেফিনেটলি আপনি ফিল করবেন, কেন না? আপনি ভারতে যখন খেলা হচ্ছে, ভারতীয় সমর্থকরা তাদের যদি খো খেলা হয় সেখানেও তারা থাকে, তবে সেখানে একটা ক্রিকেট হচ্ছে, ক্রিকেট তো তাদের ওখানে ক্রেজ একদম সেকেন্ড পূজা পাঠ করে যেরকম, সেই রকমই একটা ক্রিকেট গেমটাকে তারা এইভাবে নিয়েছে এবং তারা কিন্তু খুব ভালো মানে এটাকে এনজয় করে। এই এনজয়ের থেকে যদি নারী ক্রিকেটটা দেখেন, নারী ক্রিকেটটা এই বিশ্বকাপটা যত না উত্তাপ ছড়িয়েছিল, সেমিফাইনালে এসে ভারতের জেমিমার যে সেঞ্চুরি, ওই সেঞ্চুরি করে সে, কিন্তু সেঞ্চুরি বলবো না, পুরো ম্যাচটা যে তিনি শেষ করে এসেছেন, ভারতকে ফাইনালে তুলেছেন, এটাই কিন্তু। এবং তার পরবর্তী যে আবেগের বহিঃপ্রকাশ, ততক্ষণ পর্যন্ত আবেগ প্রকাশ করেনি যতক্ষণ পর্যন্ত তিনি ভারতকে ফাইনালে নিতে না পারছেন। দেখেন, হাফ সেঞ্চুরি ব্যাট তোলেনি। নর্মালি আমরা দেখি কি যে কোনো সময় ব্যাট তোলে এবং তারা অনেক কিছুই করে, কিন্তু তিনি যেটা করেছেন, তার প্যাশন ধরে রেখেছেন, তিনি ভালো মানে খেলছিলেন। তার লক্ষ্যটা একেবারেই পরিষ্কার, যে তিনি ভারতকে ফাইনালে তুলতে চান, আর কোনো কিছু নয়। আজকে ভারত ফাইনালে খেলবে এবং আমি বিশ্বাস করি ভারতই চ্যাম্পিয়ন হবে, কারণ ভারতের দুটো বিশ্বকাপ ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে। তারা পূর্বে জিততে পারেননি, এখন তারা জিতবেন সেই জায়গায় একটা অবস্থা রয়েছে। আমরা যেটা দেখেছিলাম, দক্ষিণ আফ্রিকা টি-20 বিশ্বকাপে ভারতের সঙ্গে ফাইনাল খেলেছিল এবং ভারত জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। একইভাবে এখানে দেখা যাবে যে ভারত জিতবে। সমর্থক গোষ্ঠী রয়েছেন, তাদের মেন্টাল স্ট্রেংথটা অনেক হাই হয়ে গেছে, ইন্টেন্সিটিটা অনেক হাই হয়ে গিয়েছে, বিকজ অফ তারা কিন্তু 300+ রান চেজ করেছেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তাদের যে এখন জেমিমা বলেন, কিংবা জেমিমা যদি আজকে রান নাও করে, অন্যরা দেখবেন ঠিকই কেউ না কেউ করে দিয়েছেন এবং তাদের অল আউট পারফরমেন্স আমরা দেখতে পাবো। এবং এই ম্যাচটা দিয়ে ভারত চ্যাম্পিয়ন হলে যেটা হবে, একটা নতুন চ্যাম্পিয়ন পাবে, কিংবা দক্ষিণ আফ্রিকা হলেও একটা নতুন চ্যাম্পিয়ন পাবে। কিন্তু ভারত যদি চ্যাম্পিয়ন হয়, নারী ক্রিকেটটা ফ্লারিশ হবে বেশি, যেটা খুব প্রয়োজন, কারণ কোনো না কোনো জায়গা থেকে ফ্লারিশ হওয়ার দরকার। অস্ট্রেলিয়া ছাড়া ওইভাবে নারী ক্রিকেটকে কিন্তু, মানে সবাই এখন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, নারী ক্রিকেটের ওয়ার্ল্ড ওয়াইডই ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা একটা হচ্ছে যে, কারণ এখানে স্পন্সর কম বা টিভি রাইটসের প্রাইস কম, সেই সব জায়গাতে তারপরেও আইসিসি অনেক ফ্যাসিলিটি দিচ্ছে, ছেলেদের কাছাকাছি বা ছেলেদের সমানই ফ্যাসিলিটি দিচ্ছে। সেই সব কারণ থেকে আমরা যদি বলি, ভারত যদি জেতে, তাহলে যেটা হবে, এই দেখবেন আইপিএলটা ছেলেদের মতোই একটা বড় পরিসরে হবে এবং অন্য সেখানে সেই গ্ল্যামারটা হয়তো চলে আসবে। আপনি ভারত কি আজকের ম্যাচে আপার হ্যান্ডে রাখছেন, কিন্তু যদি দেখি এবারের ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকার বিপক্ষে যে ম্যাচটা খেলেছিল, সেখানে তারা হেরেছিল, সেই ম্যাচটাও বেশ দারুণ ছিল। সেই জায়গা থেকে সাউথ আফ্রিকা কি কোনোভাবে এগিয়ে রাখবেন কিনা, বা সাউথ আফ্রিকার যদি দেখি তারা বেশ অ্যাটাকিং খেলছে, এবারের আসলে সব থেকে বেশি ছক্কা তাদের, সব কিছু মিলিয়ে মানে এই জায়গায় তাদেরকে এগিয়ে রাখা যায় কিনা? দেখুন, তারা কিন্তু জেতা সেটা জিতে গিয়েছে। পরবর্তীতে যে একটা কথা মনে রাখবেন, যে অস্ট্রেলিয়া কিন্তু গ্রুপ পর্বে ভারতকে হারিয়েছিল, ভারত কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে। নকআউট ম্যাচ আসলে কিছু বলা যায় না, নকআউট ম্যাচে কিছু বলা যায় না। আর যেটা হচ্ছে, দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেওয়া, বাদ দেওয়া এরকম যায় না, কিন্তু মেন্টাল একটা প্রেশার থাকবে তাদের উপরে, কারণ তারা 35,000 সমর্থক। হ্যাঁ, 35,000 সমর্থক। তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে আপনার মেন্টাল প্রেশারকে এই লেভেলে তারা কখনোই খেলেনি, যেটা না খেলার কারণে তাদের ছেলে দলও জিততে পারে না, তাদের মেয়েরাই এবার উঠেছে। চোখ করবে বলছেন, 2011 সালে চোখ করবে, কি করবে না সেটা তো পরের বিষয়, তবে তাদের এই জায়গাটা একটা ব্যারিয়ার রয়ে গিয়েছে। তো আমরা আশা করব যে তারা কম্পিটিটিভ গেম খেলবে, আর যদি চ্যাম্পিয়ন হয়ে যায় সেটাও একটা, কিন্তু
উপভোগ করার মতো একটা Right. জায়গা তৈরি হবে, কারণ দুটো কিন্তু নতুন দল, নতুন একটা চ্যাম্পিয়ন হয়ে আসবে। তার মানে হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটে, নারীদের ওয়ার্ল্ড ক্রিকেটে অস্ট্রেলিয়ার ডমিনেন্স থেকে বেরিয়ে আসার একটা জায়গা তৈরি হবে, এবং এই দলগুলো ভবিষ্যতে কিন্তু অস্ট্রেলিয়াকে সবসময় চ্যালেঞ্জ জানাতে সক্ষম হবে। তো আমরা চাই একটা দারুণ ম্যাচ হোক, দারুণ, এবং সেই সেমিফাইনালের মতো একটা হ্যাঁ, ম্যাচ আসলে হলে ম্যাচ খুবই হলে দারুণ হবে, একদম আমরা পয়সা উপভোগ উসুল করব। ম্যাচ হবে, টিভি পর্দায় বসে দেখলেও দারুণ হবে। দিন শেষে একজন নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেট দুনিয়া, সেটাই একটা বড় খবর, এবং আমরা ম্যাচটা নিশ্চয়ই এনজয় করবো। অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।